আর মুখ্যমন্ত্রী বলছেন যে বর্ধমান থেকে তিনি ফেরার সময় দেখেছেন রাস্তার দুপাশে শিল্পই শিল্প, টোটালটাই শিল্প হয়ে গিয়েছে, কোনো জমি ফাঁকা নেই। না, এটা মুখ্যমন্ত্রী শুধু নয়, মুখ্যমন্ত্রীর যারা অনুগামী তারা অনেক আগেই বলেছেন। হুগলির যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, তিনি যখন ভোটে প্রার্থীপদ পেয়েছিলেন, পরে এমপি হয়েছেন, তিনি শুধু কুইন্টাল কুইন্টাল জল এবারে বলেছেন তা নয়, তিনি এর আগে বলেছেন আমি গোটা ধোঁয়া দেখতে দেখতে এসেছি। সেটা পাউরুটি ফ্যাক্টরির ধোঁয়া, না ইট ভাটা টালি ভাটার ধোঁয়া, না চা দোকানের ধোঁয়া, না টায়ারের সোল্ডিং এর ধোঁয়া, সেটা আমি জানি না, বলেছেন। অতএব ওনার সাংসদ বলেছেন যখন, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেটা স্বীকৃতি দিতে হবে, তাই তিনি বলছেন যে তারা পুজোর দিনগুলোতে এবং এখনো তারা প্রতিদিন 5টা থেকে 7টা তারা অভয়া স্মৃতিতে তারা সেক্ষেত্রে সেখানে জমায়েত করবেন। উৎসবে তারা যোগ দিচ্ছেন না, যদিও সাধারণ মানুষকে তারা বাধা দিচ্ছেন না যে তারা উৎসবে যোগ দেবেন না বলে, কিন্তু তারা যেটা বলছেন যে তারা নিজেরা কিন্তু আমি আমার এই ডাক্তার ভাই বোনদের নিয়ে বেশি কথা বলি না। আমি প্রথম থেকে বলেছি বিজেপিরও মরাল সাপোর্ট আছে, আমারও মরাল সাপোর্ট আছে ওদের প্রতি, এবং ওরা ভালো লড়াই দিয়েছেন, লড়াই করছেন। ওরা কোথায় থামবেন, কোথায় যাবেন, কমপ্লিটলি ওদের নিজস্ব ব্যাপার। এর সঙ্গে কোনো মন্তব্য করা, পরামর্শ দেওয়া উচিত না। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যে পার্টি বিধানসভায় 2 কোটি 28 লক্ষ ভোট পেয়েছে, লোকসভায় 2 কোটি 33 লক্ষ ভোট পেয়েছে, একটা বিগ ব্লক, মানুষ ভোট দিয়েছে। আমি এলওপি হিসেবে একটা পরামর্শ ওদের দিয়েছিলাম। যখন রাজ্য সরকার ওদের চিঠি দিয়ে ডাকলো, আমি তখন বলেছিলাম যে আপনারা এই আন্দোলনকে অরাজনৈতিক রেখেছেন, রাজনৈতিক নেতা নেত্রী জনপ্রতিনিধিদের ভিড়তে দেননি, পতাকা ব্যবহার করতে দেননি, রাজনৈতিক স্লোগান দিতে দেননি। আমাদের এতে কোনো আপত্তি নেই, সমর্থন আছে। আপনারা রাজনৈতিক লোকের সঙ্গে বসবেন না, আপনারা আধিকারিকদের সঙ্গে বসুন। আমি সেদিন পরামর্শ দিয়েছিলাম এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে, মুখ্য সচিবের সঙ্গে বসুন, সাংবিধানিক প্রধান রাজ্যপালের মধ্যস্থতায় বসুন। আপনি আপনাদের যেহেতু অরাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী হতে পারে, প্রশাসনিক কর্তৃক, আফটার অল সি ইজ পলিটিক্যাল ফিগার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এবং একটা পার্টিকে তিনি বিলংস করেন বা লিডারশিপ দেন, সেটা ওরা শোনেনি। ন্যাচারালি আমি আর নতুন করে আমার ভাই বোনদের পরামর্শ দিতে চাই না। শুধু একটা খবর পেয়ে খুব কষ্ট লাগলো, ওরা একটা কনভেনশন করার জন্য ধনধান্য বুক করেছিল, ফিরাদ হাকিমের কাছে কনসেশন চেয়েছিল রেটে। প্রথমে কর্পোরেশন পারমিশন দেওয়ার পরেও পরে আমার মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই পারমিশন প্রত্যাহার করা হয়েছে, বাতিল করা হয়েছে। তবে ওদের কি চোখে মুখ্যমন্ত্রী দেখেন বা তৃণমূল দেখে, এইটা থেকে প্রমাণ হয়ে গেল এই ঘটনা থেকে। এটা আমি শুনেছি এবং এটা আমার খারাপ লেগেছে। আজকে কলকাতা হাইকোর্টের রাজ্য সরকার জানিয়েছে যে এটা 2023 সাল থেকেই হচ্ছে, 6 মাস অন্তর এটা নতুন করে রিনিউয়াল করা হয়, আর এইটা শুধু কেসি দাস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত বলবৎ আছে। রাজ্য সরকার অসংখ্য মিথ্যে কথা বলে কোর্টে, কোর্ট সেটা জানে। ভারতীয় জনতা পার্টিকে 100-র বেশি কর্মসূচি করতে হয়েছে হাইকোর্টে গিয়ে, তার মধ্যে আমাকেই নিতে হয়েছে 76। আমার রামনগরে একটা রবিবার দিন কর্মসূচি রয়েছে, ওখানে একটা ধর্ষণ হয়েছে, তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের 7 জন যুক্ত, 2 জন জেলে গেছে। সেই কর্মসূচিরও এখনো অব্দি পারমিশন দেয়নি। ন্যাচারালি রাজ্য সরকার এই ধরনের ভালো ভালো কথাগুলো কোর্টে এগুলো বলছে, আর আপনারা বলছেন, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ করে, এবং রাজ্য সরকার প্রধান বিরোধী দল বিশেষ করে বিজেপিকে কোনো কর্মসূচি করতে দেয় না। শ্যামবাজারের ধর্ণা বলুন, হাজরাতে 200 জন নিয়ে মিটিং বলুন, আর ধর্মতলার ধর্ণা বলুন, সব জায়গায় কোর্ট থেকে অনুমোদন নিয়ে আমাদেরকে পারমিশন নিয়ে করতে হয়। এমনকি লেটেস্ট টুইটটা পেয়েছেন,
পরিবর্তন হবে ব্যবস্থার তখনই যখন মমতা ব্যানার্জি প্রাক্তন। এই বোধ বুদ্ধিটা যতক্ষণ বাংলার সমস্ত মানুষের আসবে, 39% মানুষের এসেছে, তাই তারা পদ্ম ফুলে ভোট দিয়েছে। এই বোধ বুদ্ধিটা যখন 51% মানুষের মধ্যে এসে যাবে বাংলায়, তখনই বাংলায় আসল সমস্যার সমাধান হবে। তার আগে কোনো সমস্যার সমাধান হবে না, এটা ধ্রুব সত্য। পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন, অপোজিশন লিডার আগে বলে গেছে। কিন্তু অফিস বলছে আজকে মেয়রের অফিসের ওএসডি এটা করছে, মানে কোথাও তো ঘরের মধ্যে কোন্দল নাকি? আপনি যে এখন বলছেন যে তৃণমূল ভবন তৈরি করতে টাকাটা খরচা করছে। কোন্দল আমি স্বীকার করি না। আমি ব্যক্তিগতভাবে কারোর নাম বলছি না। ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই, মুখ্যমন্ত্রীর ভাই। উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনার নিজস্ব কোনো কিচ্ছু নেই। আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। টারবাইট দিয়ে কাঁঠাল পাকানোর মতো। আমি অনেকবারই বলেছি, ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না। ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে, তারাই। যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারাই পলিটিক্যাল, তাদের আলাদা। স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া, আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে। আগে বলা হতো শুভেন্দু অধিকারীরও অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন, এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে, এই ছবিটা যেদিন সরিয়ে, এটা আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরেও আমার সাথে এলাকার জনগণ রয়েছে, প্রমাণ দিয়েছি। তিনি আজকে কিছুক্ষণ আগে আমাদেরকে ফোন দিয়েছেন, বলছেন শুভেন্দু অধিকারী ক্ষমতা থেকে আমার সামনে এসে বলুন। সামনে তো বলছি, সামনে আবার যেতে হবে কেন? ওনার বাড়িতে আমি যাবো না, ওনার বাড়িতে পুলিশ যাবে, ইডি যাবে, আমি যেতে যাবো কেন? ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি। মামলা করুন না, মামলা করুন। আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পল নিতে। তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নিব। থ্যাংক ইউ। আমি তো প্রমাণ নিয়ে দিই।